পরে একটা খালি হয়েছে। আমরা বলেছি যে নাই খালি, তারপরেও তারা আগ্রহে বসে আছে। লাগামহীন করোনায় আইসিইউর জন্য হাহাকার। দেশে একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু, গণপরিবহনের পর খুলছে শপিং মলও। রং বদলে আটক ঠেকানোর চেষ্টা, শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় ঘাতক কার্গোটির। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ১৪ জন স্টাফ সহ জব্দ। শহরের চেয়ে গ্রামে বেশি সক্রিয় প্রতারক চক্র, টার্গেট সব পেশার মানুষ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া আইয়ুব গ্রেফতার। এবং মুঠোফোনে সেবার নামে গ্রাহকের অজান্তেই কাটা হচ্ছে টাকা। ৮ কোম্পানির বিরুদ্ধে মিলেছে অনিয়মের সত্যতা, বলছে বিটিআরসি। দায় নিতে নারাজ মোবাইল অপারেটররা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের করোনা প্রসঙ্গ। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়েছে। ৩৩,০০০ নমুনা পরীক্ষায় ৬,৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে দেশের দক্ষিণ আফ্রিকার ধরনের বিস্তারে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এক্ষেত্রে আরও গবেষণা করা হবে। একই সঙ্গে মৃত্যু হার কমিয়ে আনতে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তারা। এদিকে সংক্রমণের ঊর্ধ্বগতিতে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে চাপ, তীব্র হচ্ছে আইসিইউ ও শয্যা সংকট। বাবা মা, চাচা, ফুপা, পরিবারের সদস্যদের আইসিইউতে রেখে বাইরে অপেক্ষা স্বজনদের। কেউ জানেন না শেষ পর্যন্ত কে সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে একটি আইসিইউ বেড খুঁজে পাওয়ার আগে প্রত্যেকের রয়েছে দীর্ঘ বিড়ম্বনার গল্প। কোথাও আইসিইউ খালি নেই, এখানেও প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে একটা খালি হয়েছে, পরে আমরা পেয়েছি। আমার রুগী এখন আপনার লাইফ সাপোর্টে আছে আর কি। বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে নিচে আইসিইউ খালি আছে কিনা, সবাই বলতেছে আইসিইউ খালি নেই, আইসিইউ ফুল। এই জায়গায় আসি এখন আইসিইউ ফুল আছিল, পরে একটা আইসিইউ খালি হয়েছে, আমরা সরাসরি আইসিইউতে ঢুকছি। কোভিডের এই ধাপে মাত্র একটি ফ্লোর কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড করেছিল গ্রিন লাইফ হাসপাতাল। এখন 3টি ফ্লোরে থাকা 150 শয্যার একটিও ফাঁকা নেই। 18 শয্যার আইসিইউ বেড পূর্ণ হওয়ার পরও অন্য রোগীর স্বজনরা অপেক্ষায় ভর্তির জন্য। আমরা বলেছি যে নাই খালি, যে হবে না, বা আপনি কতক্ষণ বসে থাকলে খালি হবে সেটাও বলা যাচ্ছে না, তারপরেও তারা আগ্রহে বসে আছে। আগে যেমন দেখা যেত যে হয়তো বাসার হয়তো 20% 30% ইনফেক্টেড হচ্ছে, বাকির স্পেয়ার করে যাচ্ছে। এখন দেখা যায় যে 80 to 90% হাউস হোল্ড যে মেম্বার যারা আছেন তারা সবাই এফেক্টেড হয়ে যাচ্ছেন। সো আমাদের কাছে মনে হচ্ছে যে স্ট্রেনই হোক, এটা বাংলাদেশি স্ট্রেন বা কিছু কিছু কথা হচ্ছে সাউথ আফ্রিকান স্ট্রেন, সেই স্ট্রেন ইনফেক্টিভিটি একটু হলেও বেশি। মঙ্গলবার দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয় ৭৪ জন, শনাক্ত হয় ৬,৮৫৪ জন। এদিকে আইসিডিডিআরবির গবেষণায় উঠে আসা ৮১% রোগীর দেহে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এটি নিশ্চিত হতে সরকারি আরও 2টি ল্যাবে পরীক্ষা নিরীক্ষার কথা জানিয়েছে অধিদপ্তরের পরিচালক। তাদের সঙ্গে আমরা খোলাখুলি আলোচনা করব এবং আমাদের ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি আছে, সেখান থেকেও বিজ্ঞান গবেষণাগারের সঙ্গে তারা কাজ করেছেন, ওখানকার যে তথ্যপাত্র আছে সেগুলোকেও আমরা বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করে যেটি আমাদের দেশের মানুষের জন্য সর্বোত্তম, আমরা সেই সিদ্ধান্তেই থাকব। কোভিড রোগীদের একাংশের প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি ভাবিয়ে তুলেছে কর্তব্যরত চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগকে। মৃত্যুহার ঠেকাতে চলমান চিকিৎসা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ৯.৫ লাখ টিকার ঘাটতি নিয়ে সারা দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম। পরপর 2 ডোজ নিয়ে কোভিডের ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষিত রাখার ব্যাপারে আশাবাদী গ্রহীতারা। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দ্বিতীয় ডোজের টিকাদান শুরুর প্রথম দিনে ভ্যাকসিন নিয়েছেন ৮১,৩23 জন। এদিকে ঘাটতি পূরণে টিকার বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। কোভিড সুরক্ষায় দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার প্রথম দিন সকাল থেকেই উপচে পড়া ভিড় কেন্দ্রে কেন্দ্রে। গত ৮ ফেব্রুয়ারির আগে যারা টিকা নিয়েছেন তাদের দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। প্রথম দিন টিকা গ্রহীতাদের অনেকেই ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। পাশাপাশি চলমান আছে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি। ভ্যাকসিন নেওয়ার কারণে আক্রান্ত হওয়ার ভয়টা একটু কমে যাচ্ছে। আশা করছি এই টিকা নেওয়ার কার্যক্রমের মাধ্যমে করোনাকে নির্মূল করতে সক্ষম হবে। দ্বিতীয় ডোজ নেওয়াতে আমি মনে করি যে এটা আরও ভালো সুরক্ষা সৃষ্টি করবে। প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে কোভিড-19।
দেশে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন বিস্তারের প্রমাণ মিলেছে এক গবেষণায়। এমন পরিপ্রেক্ষিতে টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। আরও ইমিউনিটি বেড়ে যাবে, যদিও এটা সম্পূর্ণ সুরক্ষা না হয়, আমাকে স্বাস্থ্যবিধি পুরোটাই মানতে হবে। এদিকে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রথম দিনে টিকা নেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিশিষ্টজনরা। আমরা একটা ভ্যাকসিন পাসপোর্টও দেওয়ার জন্য প্রযুক্তিগত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। করোনার থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলা, মাস্ক ব্যবহার করা। যেভাবে দ্বিতীয় ডোজ চলছে, কাজে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ। বাংলাদেশে সবাই ভ্যাকসিন পাবে। মহামারী আকারে যে রোগটা এসেছে সেটা সংক্রমণ রোধে আমি একটা ভূমিকা রাখতে পারলাম। প্রায় 56 লাখ মানুষ প্রথম ডোজ নিলেও এখন মজুদ কেবল 46 লাখ ডোজ। তাই টিকার বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলে জানান স্বাস্থ্য সচিব। টিকার বিকল্প উৎস আপনারা খুঁজে পেয়েছেন কিনা? সব চলতেছে, সব চেষ্টা চলতেছে, ইনশাআল্লাহ হবে। সারা দেশে টিকা পেতে এখনো পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় 70 লাখ মানুষ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণে দেশে একের পর এক রেকর্ড ভাঙছে। এর মধ্যেই গণপরিবহনের পর খুলে দেয়া হলো শপিং মল ও মার্কেট। শুক্রবার থেকে 5 দিনের জন্য সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে দোকানপাট। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। মহামারী করোনার সংক্রমণ বাড়ছে ঊর্ধ্বগতিতে। প্রতিদিনের পরিসংখ্যান ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের হিসেব। সমীকরণ বলে পরিস্থিতি যতটা অবনতির দিকে যাবে ততটাই কঠোর হওয়ার কথা বিধিনিষেধ। তবে উল্টো পথে হাঁটা যেন সবার। 4 এপ্রিল সরকারের পক্ষ থেকে 11 দফার কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও প্রতিদিন সেখানে আসছে নতুন নতুন ছাড়। এক সপ্তাহের জন্য দেয়া লকডাউনে শতভাগ বন্ধের তালিকায় ছিল গণপরিবহন, দূরপাল্লার যান, পর্যটন কেন্দ্র ও শপিং মল। বাকি বিষয়গুলোতে নিষেধাজ্ঞা ছিল সীমিত পরিসরে। তবে শুরু থেকেই দোকানপাট ও শপিং মল বন্ধের প্রতিবাদে সড়কে আন্দোলনে ছিল দোকান মালিক ও কর্মচারীরা। তাদের দাবি ছিল সীমিত আকারে হলেও প্রতিষ্ঠান খোলা রাখা হোক। এ নিয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেন তারা। অবশেষে এলো মন্ত্রী পরিষদের নতুন প্রজ্ঞাপন। এই আদেশে বলা হয়েছে শুক্রবার থেকে আপাতত 5 দিন খোলা থাকবে দোকানপাট ও শপিং মল। তবে সময় 8 ঘন্টা। সকাল 9টা থেকে খোলা রাখা যাবে বিকেল 5টা পর্যন্ত। এই সময় কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, না হয় নেওয়া হবে আইনি ব্যবস্থা। সরকারের নতুন ঘোষিত সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছে দোকান মালিক ও কর্মচারীরা। সরকারি নির্দেশনার মধ্যে মার্কেট ঢুকবেন, আমরা নিয়ম কানুন সরকার মানবো। খুললে তো বাঁচি, সামনে রমজান, দেখা গেছে সবারই ফ্যামিলির কিছু না কিছু আছে। আমরা দূরত্ব বজায় রেখেই কাজকর্ম করব। সুযোগটা দেওয়াতে আমাদের ভালো হয়েছে, আমরা খাইয়া পরে বাঁচিয়ে দিতে পারবো। আমি এবং আমার কাস্টমার, আমার ক্রেতা উভয়কে আমরা নিরাপদ রাখার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা শতভাগ আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা পরিচালনা করি। এর আগে নিষেধাজ্ঞা থাকলেও বুধবার থেকে ঢাকা সহ দেশের সব মহানগরীতে গণপরিবহন চালু করা হয়। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানলে করোনা থেকে মানুষ বাঁচাতে সামনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জীবন জীবিকা চালিয়ে নিতে সব জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭১তম বুনিয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় প্রান্তিক পর্যায়ে করোনা মোকাবেলায় মাঠ প্রশাসনের নবীন কর্মকর্তাদের আন্তরিক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। করোনা মহামারীর মধ্যেই শেষ হলো বিসিএস কর্মকর্তাদের 6 মাস ব্যাপী ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ দেশের 6টি রাষ্ট্রায়ত্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে একযোগে এই কোর্সে প্রজাতন্ত্রের 14টি ক্যাডারের 307 জন কর্মকর্তা প্রশিক্ষণ শেষ করলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গণভবন থেকে যোগ দিয়েছিলেন এই সমাপনী অনুষ্ঠানে। তার উপস্থিতিতেই জনসেবার শপথ নেন নবীন কর্মকর্তারা। আমার দায়িত্ব পালন করে যাব।
প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস নিয়ে সততার সাথে নিজ দায়িত্ব পালন করে মানুষের সেবা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হবে কর্মকর্তাদের। সিভিল সার্ভিসে যারা কাজ করেন তাদের এটাই মনে রাখতে হবে যে দেশের মানুষের জন্যই আপনাদের কাজ করতে হবে। দেশে চলমান করোনা পরিস্থিতিও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসতে পারে জীবন রক্ষায়। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলেও হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য। প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে যাতে চলে সে ব্যবস্থাটা নেবেন। সর্বত্র মাস্ক পরা সহ সাধারণ সতর্কাবস্থা মেনে চলার কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ার করেন সরকার প্রধান। এই স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়টা অবশ্যই আপনারা দৃষ্টি দেবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 মোকাবেলা ও মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে D8-এর দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10ম D8 শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। এবছর মহামারীর কারণে বাংলাদেশে আয়োজনে সম্মেলনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিতে D8 সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এদিকে আগামী 2 বছরের জন্য D8-এর সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। Bangladesh gave shelter to 1.1 million Rohingyas of Myanmar on humanitarian ground. We have insisted from the beginning that the Rohingyas have to go back to the Rakhine state in Myanmar in a safe, dignified, voluntary and sustainable manner. If the crisis is not resolved, this may create security concern. রং পাল্টে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হল না নারায়ণগঞ্জের শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় ঘাতক কার্গো SKL-3। ঘটনার 5 দিন পর বৃহস্পতিবার মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে জব্দ করা হয় কার্গোটি। আটক করা হয় মাস্টার ও সুকানি সহ জাহাজটির 14 জন স্টাফকে। জব্দ করা কার্গো জাহাজটি নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়েছে। নারায়ণগঞ্জের শীতলক্ষায় যাত্রীবাহী লঞ্চ ডুবিয়ে পালিয়ে যাওয়া ঘাতক SKL-3 নামে কার্গো জাহাজটি রং বদলে নোঙ্গর করে মেঘনায়। 4 এপ্রিল কার্গো জাহাজটির ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসান। দিনের আলোতে দ্রুত গতিতে পালিয়ে যায় জাহাজটি। পরে 6 এপ্রিল রাতে ডকইয়ার্ডে রং বদলে বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায় জাহাজটি। বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের মেঘনায় নোঙ্গর করে জাহাজটি। গোপন সংবাদের ভিত্তিতে জাহাজটি জব্দ করে কোস্টগার্ড। আটক করা হয় মাস্টার ও সুকানি সহ 14 জন স্টাফকে। বর্তমানে জাহাজটিকে নারায়ণগঞ্জের টানবাজারের ঘাটে নিয়ে আসা হয়েছে। কাগজপাতি পাওয়ার আগে আমরা জাহাজটি ট্রায়াল দিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আসি, যাতে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যাঙ্কার করে ওই জায়গার থেকে কাগজপাতি নিয়ে তারপর আমাদের যেদিকে ভালো হয় সেদিকে মুভ করব। ব্যাগার দিয়েছিলাম, ব্যাগারে জাহাজ কন্ট্রোল হয় নাই। ওরা তো সাইড দিয়ে চলছে, ওরা আমাদের গাড় ভারিসে পড়ছে। ওই জাহাজের মাস্টার নেই। 3 অ্যাঙ্গেল থেকে রাত্রে 6 তারিখে রাত্রে রং করা হয়েছে। SKL-3 কার্গো জাহাজ পালিয়ে যাওয়ার পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নৌ পুলিশ। 3 অ্যাঙ্গেল কর্তৃপক্ষ যদি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে যদি এটা রং পরিবর্তন করার ব্যবস্থা করে, সেক্ষেত্রে তারা যদি আমাদের আইনের আওতায় যদি তাদেরকে নিয়ে আসা লাগে নিয়ে আসবো। চারিদিকে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ। শহরের চেয়ে গ্রামাঞ্চলে বেশি বিস্তৃত প্রতারকদের নেটওয়ার্ক। চাকরি দেয়া থেকে শুরু করে বিদেশে লোক পাঠানো, সর্বত্র অবাধ বিচরণ প্রতারকদের। প্রতারণার শিকার অশিক্ষিত থেকে উচ্চশিক্ষিত। ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছে শত শত মানুষ। বুলবুল রেজার প্রতিবেদন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী দাবি করা আইয়ুব আলী পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। মাধ্যমিকের গণ্ডি পাড়ি দিতে না পারলেও রপ্ত করেছেন প্রতারণার বহুমাত্রিক কৌশল। কথায় কথায় পুলিশকে ধমক দেওয়া এই কথিত বিশেষ সহকারী এখন গোয়েন্দা জালে। নিয়োগ বদলি, ভর্তি বাণিজ্য সহ নানা ধরনের তদবিরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রোটোকল অফিসারের ভুয়া সিল স্বাক্ষর ব্যবহার করতেন আইয়ুব আলী। নিজেকে পরিচয় দিতেন ওই প্রোটোকল অফিসারের ছেলে হিসেবে। আমি মঞ্জিলা ফারুকের ছেলে, আমি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী PS2 এটা বলতো।
আমি চিন্তা করছি যে এই কাজ আর করবো না। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, লোভনীয় চাকরি, এমনকি করোনার নমুনা পরীক্ষার নামে চলছে প্রতারণা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সাইবার সম্পর্কিত অন্তত 6 ধরনের প্রতারণার তথ্য সংরক্ষণ করে। গোয়েন্দা পুলিশের তথ্য একই রকম। আমরা যারা সাধারণ মানুষ আছি তারাও অন্যায়ভাবে অযোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাওয়ার জন্য, অন্যায়ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হওয়ার জন্য এই সমস্ত দালালদের দ্বারস্থ হই। প্রতারণা রোধে আরো কঠোর আইন দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটি কোনোভাবে আপনি বন্ধ করতে পারবেন না যদি না আপনি আদর্শিক জায়গাগুলোর চর্চাতে আপনি না আসেন। এছাড়া এসব ফাঁদ থেকে রক্ষা পেতে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উপর নির্ভর না করে সচেতন হওয়ার পরামর্শ তাদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই হাসপাতালগুলোতে দর্শনার্থীদের ভিড়। মেডিকেল প্রতিনিধিদের দৌরাত্মে নাজেহাল রোগীরা। হাসপাতালে প্রবেশে কড়াকড়ির নির্দেশনা 1 বছরও কার্যকর না হওয়ায় করোনা সংক্রমণ পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল ঘুরে এসে আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। হাসপাতালে কেউ আপনারা তাহলে ওনার স্লিপ কেন দেখছেন? ক্যামেরা দেখতেই পালাচ্ছেন তারা ওষুধ কোম্পানির প্রতিনিধি। হাসপাতালে কি কাজ জানতে চাইতেই শুরু হয় এই হুড়োহুড়ি। এদের দৌড়াতে নাজেহাল রোগী থেকে ডাক্তাররাও। পেশেন্টের চেয়ে এখানে রিপ্রেজেন্টেটিভ এত পরিমাণ বেশি, আমি ভিতর থেকে বের হইতে পারতেছি না। ওষুধ বিক্রেতালা আছে, ঘুরঘুর করে ঘুরে খালি করতে কি লাগছে। একদিকে সংক্রমণ ঝুঁকি, তার সাথে রোগীর চাপ, আবার রোগী থেকেও ভিড় বেশি দর্শনার্থীদের। জরুরি বিভাগ থেকে শুরু করে কম্পাউন্ড, কেবিন পুরোটাই সুস্থ মানুষের দখলে। তাদের দাপটে বসার জায়গা পাচ্ছেন না চিকিৎসা নিতে আসা রোগীরা। আপনার 2 বার করোনা হয়ে গেছে, এখন এদের বললে একটাও কথা শুনি। আমাদের যতটুকু নিরাপত্তা আমরা নিজের সেফটি ভাবে নিয়ে নিয়েছি। আত্মীয়স্বজন ছিল, দেখে ফেলেছে, এই জন্য জিজ্ঞেস করতেছি। গত বছর হাসপাতালে প্রবেশে মন্ত্রণালয় শুধুমাত্র কড়াকড়ির নির্দেশ দিয়ে দায়মুক্তি নিলেও জনবলের অভাবে এখনো বেকায়দায় হাসপাতালগুলো। 1000 থেকে 1500 মতো লোক প্রতিদিনই হাসপাতালে থাকে, বিশাল একটা সাপোর্ট দিতে হয়। এখন এত মানুষকে আমরা কন্ট্রোল করতে আসলে পারতেছি না। মানুষ আসলে ওটা যদি না বুঝে তাদেরকে, তাহলে এটা যে কোনো সময় যে কোনো বিপর্যয় নেমে আসতে পারে। একদিকে রোগীদের সাথে দর্শনার্থীদের ভিড় যেমন কমানো যাচ্ছে না, অন্যদিকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না হাসপাতালগুলোর ভেতর থেকে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন সাধারণ রোগীরা এবং অন্যদিকে ঝুঁকিতে পড়ছেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরাও। বিশেষজ্ঞরা বলছেন নিয়ন্ত্রণহীনভাবে হাসপাতালে চলাচল করোনা ঝুঁকিকে আরো বেশি বাড়িয়ে তুলতে পারে। দর্শনার্থীরা উনি এই একটা মারাত্মক জীবাণু বয়ে নিয়ে আসতে পারে। অনুরূপ ভাবে দর্শনার্থীরা একটা রোগীর কাছে গেলেন, সেই রোগীর কাছে একটা জীবাণু নিলেন, নিয়ে আবার উনি আরেকটা বেডে গেলেন বা বেড়াতে গেলেন বা অন্যখানে গেলেন, সেখানে আবার জীবাণুটা ক্যারি করে নিয়ে যেতে পারে। এটা শুধু করোনার সময়ে তা না, বরঞ্চ এটা সবসময় আমাদের একটা চাহিদা। স্বাস্থ্যকর্মীরা বলছেন ধারণ ক্ষমতার অতিরিক্ত দর্শনার্থী হওয়ায় হাসপাতালের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, ইউটিলিটি সার্ভিস, রোগীর গোপনীয়তা এবং চিকিৎসাসেবীদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। ময়মনসিংহে হিট শকে পুড়ে গেছে বোরো ধান। চিটায় পরিণত হয়েছে মাঠের পর মাঠ। ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত দিশেহারা কৃষক। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। 2-1 সপ্তাহ পরেই পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখেছিলেন কৃষকেরা, কিন্তু সেই রাতেই প্রচণ্ড ঝড়ের পর গরম বাতাস সবকিছু উলটপালট করে দিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই ধান গাছের সবুজ পাতা ও শীষ বিবর্ণ হতে দেখেন কৃষকেরা। ক্রমেই সেগুলো পুড়ে ঝলসে চিটা হয়ে যায়। আর যখন যেগুলো বাড়িতেছে আবার এইগুলো দেখছি ছিটা হয়ে যাইতেছে। বাতাসটা হওয়ার পরে আমরা জমিটা সব আগুনে পুড়িয়ে গেছে। এদিকে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন হিটশকে ক্ষতিগ্রস্ত ক্ষেতের ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমরা প্রাথমিক অবস্থা যে রিপোর্টগুলো দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ হিসাবে, সম্পূর্ণ ক্ষতির দিকটা আমরা দেখব, দেখে তারপরে সম্পূর্ণ ক্ষতির রিপোর্টটা আমরা দেব। কৃষি বিভাগ জানায় ময়মনসিংহ জেলায় প্রায় 4500 হেক্টর জমির বোরো ধান হিটশকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিশালের বারৈগাঁও থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। মুঠোফোনে ওয়েলকাম টিউন, রিংটন, খেলার খবর, ধর্মীয় তথ্য ইত্যাদি সেবার নামে গ্রাহকের অজান্তে টাকা কাটছে টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস বা টি-ভ্যাস প্রতিষ্ঠান। 8 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন গুরুতর অনিয়মের সত্যতা পেয়েছে বিটিআরসি। তবে টি-ভ্যাস কোম্পানিগুলোর এমন অনিয়মের দায় নিতে রাজি নয় মুঠোফোন অপারেটররা। শুভ খানের প্রতিবেদন। থমকে গেল স্বপ্নগুলো কিংবা এলোমেলো যত ইচ্ছেগুলো, টিউনটি সেট করুন এমন খুদে বার্তা আসে মুঠোফোনে। আপনি চাননি, চালুও করেননি, তবু মুঠোফোনে চালু হয়ে গেল ওয়েলকাম টিউন। কেটে নেওয়া হয় টাকা।
দেশের 4 মুঠোফোন অপারেটরের প্রায় 17 কোটি গ্রাহককে ওয়েলকাম টিউন ছাড়াও নিউজ অ্যালার্ট, ধর্ম বিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, মুঠোফোনের গেম ইত্যাদি সেবা দিয়ে থাকে 183 প্রতিষ্ঠান। মাঝে মাঝে কিছু মেসেজও আসে, গান টানা চাবি যাবে, এগুলো তো আমার জন্য ইম্পর্টেন্ট নয়। 20 টাকা থাকলে 1 ঘন্টার মধ্যে 20 টাকা শেষ। অভিযোগ অনুসন্ধানে নেমে 8 প্রতিষ্ঠানের অনিয়মের সত্যতা পেয়েছে বিটিআরসি। এক্ষেত্রে টার্গেট গ্রাহকদের তথ্য মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে কন্টেন্ট প্রোভাইডার বা ডিজিটাল মার্কেটিং কোম্পানিকে সরবরাহ করা হয়। আমরা 100% কমপ্লায়েন্স, বা আমাদের এখান থেকে কোনো ধরনের কোনো নন কমপ্লায়েন্স কোনো ইস্যুতেই নাই। তো আমাদের কাছে যা যা ইনফরমেশন জানতে চেয়েছে আমরা সমস্ত কিছু কমপ্লাই করেছি। ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আসলে কিছুই বলা যাবে না। বিটিআরসি বলছে মুঠোফোন অপারেটররা চাইলে গ্রাহকের অজান্তে টাকা কাটতে পারত না সার্ভিস প্রোভাইডাররা। বিটিআরসি আমাদেরকে 14 মার্চ 2021-এর মধ্যে SMS কনসেন্টের মাধ্যমে টিভিএস চালু করার নির্দেশনা দেয়। আমরা এই নির্দেশনাটাও কিন্তু সঠিক সময় বাস্তবায়ন বা ইমপ্লিমেন্ট করেছি। যেসব টিভিএস প্রোভাইডার এবং মোবাইল ফোন অপারেটরের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের ব্যাপারে তদন্ত করে শিগগিরই প্রতিবেদন দেবে বিটিআরসি গঠিত কমিটি। রিপোর্ট প্রাপ্তির পর তাদের মন্তব্য, পর্যবেক্ষণ, সুপারিশগুলো দেখে কমিটি তারপর একটা কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমানে দেশে ভাজ সেবার বাজার প্রায় 100 কোটি টাকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আয়ারল্যান্ডে প্রতি সপ্তাহে যে কোনো প্রয়োজনীয় পণ্যের ওপর ছাড় মেলে, কখনো অর্ধেক দামে, আবার কখনো 1/3 পর্যন্ত কম মূল্যে এসব পণ্য বিক্রি হয় অনেক শপিং মলে। এত কম দামে কিনতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে নিত্যদিনের সেই বাজার ব্যবস্থার কথা জানাচ্ছেন সৈয়দ জুয়েল। ঠিক কত বছর আগে থেকে সুপার 6 নামের পদ্ধতি চালু হয়েছে আয়ারল্যান্ডে তা জানা না গেলেও এটি যে পুরানো পদ্ধতি তা অনুমান করাই যায়। ভোক্তা অধিকার আইনকে সম্মান জানাতে ও কাস্টমারকে খুশি রাখতে আয়ারল্যান্ডের বিভিন্ন শপিং মলে প্রতি সপ্তাহে নতুন নতুন নিত্য প্রয়োজনীয় দ্রব্য অনেক কম মূল্যে বিক্রি হয়। দোকানগুলোতে ফল, শাকসবজি, পেঁয়াজ, আলু থেকে শুরু করে পর্যায়ক্রমে পুরো মাস জুড়েই অফার থাকে ঘরের নিত্যদিনের ব্যবহার সামগ্রীর। যে পণ্যের মূল্য 1.5 ইউরো থাকে সে পণ্য 49 সেন্টে ক্রয় করা যায়, যা বাংলাদেশি টাকায় 150 টাকার জিনিস 50 টাকায় পাওয়ার মতো। দোকানগুলোয় এরকম ছাড় থাকায় সাশ্রয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে খুশি এখানে বসবাসরত বাংলাদেশিরাও। প্রতি সপ্তাহে আমাদের এখানে সুপার 6-এ যেসব জিনিসগুলো পাওয়া যায় তা আমাদের প্রায় নিত্য প্রয়োজনীয়। অনেক পণ্যের দাম অর্ধেক, আবার অনেক পণ্যের দাম 1/3 পর্যন্ত কমিয়ে দেয়। কাস্টমারকে খুশি রাখা ও কাস্টমার বেশি পাওয়ায় এসব দোকান অন্যান্য দোকানের চেয়ে ব্যবসাও ভালো। প্রতি বছর যে কোনো উৎসবের আগেও পণ্যের দাম আরও 1 দফা কমিয়ে দেয় এখানকার নিত্য প্রয়োজনীয় দোকানগুলো। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। কাতারে রমজান মাস জুড়ে 680টি নিত্য পণ্যের দাম কমিয়েছে দেশটির সরকার। করোনা পরিস্থিতির মধ্যে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। পবিত্র রমজান মাস উপলক্ষে অন্তত 680টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দিল কাতার সরকার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় রমজান মাস উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে পণ্যের তালিকা প্রকাশ করে। দেশটির সরকারি নির্দেশনা মোতাবেক আটা, চিনি, চাল, পাস্তা, মুরগির মাংস, তেল সহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যগুলোর দাম কমানো হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে কাতার সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছরের ন্যায় এবছরও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমছে কাতারে। আমাদের দেশের সাথে এই একটা জিনিস যে কাতারে জিনিসপত্রের দাম প্রত্যেক বছরে কমে রমজানে মানুষের সুযোগ সুবিধার সাথে, আর আমাদের দেশে প্রত্যেক বছর জিনিসপত্রের দাম বেড়ে যায়। কাতার সরকারকে আমি ধন্যবাদ জানাই। সবাই রমজান উপলক্ষে পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়েছে। কাতারে রমজান মাস জুড়ে প্রতি বছর এ ধরনের মূল্য ছাড়ের সুবিধা দিয়ে আসছে সরকার, আর এই উদ্যোগ বাস্তবায়নে হাত বাড়িয়ে দেয় বড় বড় সব শপিং মল আর ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সময় সংবাদ, কাতার। সিলেটে জয়রথ ছুটেই চলছে বাংলাদেশ নারী ইমার্জিং দলের। 5 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলকে 6 উইকেট হারিয়েছে সালমারা। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 92 রান করে সফরকারীরা। জবাবে ব্যাট হাতে নেমে 22 ওভার বাকি থাকতেই মাত্র 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
প্রকৃতির রূপে সাজানো সিলেট চায়ের রাজ্য দুহাত ভরে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দলকে। আগের 2 ম্যাচের দাপুটে জয়ে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের হাতছানি ছিল জ্যোতির দলের সামনে। কদিন আগেই টেস্ট মর্যাদা পাওয়া নারীরা সে লক্ষ্যে ছিল অবিচল। তৃতীয় ওয়ানডেতে শুরুতেই ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে চেপে ধরে বাংলাদেশ দলের বোলাররা। চেনা কন্ডিশনে নাহিদা ও ঋতুমনির বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে অতিথি দলের ব্যাটসম্যানরা। 3 রানে অ্যানেরি ডেরেকসনের পর 0 রানে বিদায় নেন ফেয়ার টুনিক্লেফ। বিপাকে পড়া দক্ষিণ আফ্রিকা দলের কাণ্ডারি হতে পারেননি কেউ। গেল ম্যাচে 80 রান করা স্টেইনের ব্যাটে এদিন আসে মাত্র 19 রান। সর্বোচ্চ 29 রান তোলেন আন্নেকে বোস। এছাড়াও মিশেলা অ্যান্ড্রুস 18 ও নন্ডু মিসু করেন 11 রান। স্বাগতিক বোলারদের তাণ্ডবে মাত্র 92 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ধারাবাহিকতা ধরে রেখে 3টি করে উইকেট নিয়েছেন ঋতুমনি ও নাহিদা। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। মাত্র 3 রানেই শামিমাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিশেলা অ্যান্ড্রুস। গেল ম্যাচে সেঞ্চুরি করা নিগার সুলতানাও এদিন আলো ছড়াতে পারেননি। তবে হাল ধরেছেন মুর্শিদা। তার 46 রানের সঙ্গে ফারজানা করেন 16 রান। আর তাতেই মাত্র 4 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে বাংলার মেয়েরা। আমি মনে করি যে ফুল ইউনিট অ্যাজ এ বোলিং ইউনিট, ব্যাটিং ইউনিট এবং ফিল্ডিং ইউনিট, 3টা ইউনিট অনেক একসাথে কাজ করেছে বিদায় আমাদের আসলে আমরা সিরিজটা নিতে পেরেছি। কিন্তু আমরা বাকি 2টা যে ম্যাচ আছে এবং ওইতে আমরা ফুল ফোকাসেই চেষ্টা করব খেলার জন্য এবং এই জয় ধারাবাহিকতা বজায় রাখবো সবসময়। পরের ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ দল। পারভিন আক্তার, সময় সংবাদ। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টেস্ট দলে ফেরা হচ্ছে না অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের। ইনজুরি থেকে এখনো পুরোপুরি ফিট নন তিনি, এমনই খবর মিলেছে বিভিন্ন সূত্রে। এদিকে কয়েকদিন পিছিয়ে দেয়া শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণার দিনক্ষণ। মূলত টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কায় গিয়ে ঘোষণা করবে বিসিবি, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে দেশ ছাড়ার আগে 21 সদস্যের প্রাথমিক দল দেবে ক্রিকেট বোর্ড। শেষ বিকেলে হঠাৎই মিরপুরের শেরে বাংলায় মাহমুদুল্লাহ রিয়াদ। তার উপস্থিতি ক্যামেরার লেন্স দ্রুতই খুঁজে নিয়েছে। মাঠে এসেই আলোচনা করেছেন ফিজিওর সাথে, কিন্তু কি কথা হয়েছে জানা যায়নি। তবে অন্দরমহলের খবর হলো নিউজিল্যান্ডে ইনজুরিতে পড়া রিয়াদ এখনও পুরোপুরি ফিট নন। গ্রেড 1 ইনজুরি বয়ে বেড়াচ্ছেন। শ্রীলঙ্কা সিরিজে তার ফেরার জোরালো সম্ভাবনা থাকলেও ভিন্ন সূত্রে খবর মিলেছে শ্রীলঙ্কাগামী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে যাচ্ছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিবের পর মাহমুদুল্লাহকেও দলে না পাওয়ায় শ্রীলঙ্কা সফরের আগে আরেকটি ধাক্কা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। জটিলতা আরও আছে। শ্রীলঙ্কা সফরের জন্য এদিন বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করার কথা থাকলেও তা আপাতত কয়েকদিন পিছিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ লঙ্কায় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কাউকেই দিবে না এসএলসি। 21 এপ্রিল 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে 17 ও 18 এপ্রিল নিজেদের মধ্যে 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেজন্য 18 জনের দলকে 21 জনে নেওয়ার পরিকল্পনা নির্বাচকদের। আমাদের নিজেদের মধ্যে খেলতে হবে, সেখানকার প্লেয়ার পাবো না, নেট বোলারও পাবো না, এই জন্য আমরা বেশি প্লেয়ার নিতে 21 জন যাবে। প্রিমিয়ার স্কোয়াড যাবে ওখানে, প্র্যাকটিস ম্যাচের পরে মেইন স্কোয়াড ওখানে গিয়ে ডিক্লেয়ার করতে। ইনজুরিতে ভুগতে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফিট হয়ে উঠেছেন। সকাল সকাল সবার আগে এসে মিরপুরের ইনডোরে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেছেন মুশি। শ্রীলঙ্কা সফরের আগে এদিনের ঐচ্ছিক অনুশীলনে যে 8 জন ক্রিকেটার এসেছিলেন তাদের মধ্যে ছিলেন পেসার হাসান মাহমুদ। তারও ইনজুরি কেটে গেছে। শুক্রবার রাতে ঢাকায় ফিরছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তার সাথে আলোচনা করে 21 সদস্যের প্রাথমিক বাংলাদেশ দল শনিবারের মধ্যে দিবেন বিসিবির নির্বাচকেরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোথাও আইসিও খালি নেই, প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে তা খালি হয়েছে। আমরা বলেছি যে নাই খালি, তারপরে তারা আগ্রহে বসে আছে। লাগামহীন করোনায় আইসিইউর জন্য হাহাকার। দেশে একদিনে সর্বোচ্চ 74 জনের মৃত্যু। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু। গণপরিবহনের পর খুলছে শপিং মলও। রং বদলে আটক ঠেকানোর চেষ্টা। শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় ঘাতক কার্গোটির মুন্সিগঞ্জের গজারিয়া থেকে 14 জন স্টাফ সহ জব্দ। এই ছিল প্রবাসী সময়ে। সঙ্গে থাকুন সময়।